রবি একটা 5 স্টার হোটেলে শেফের কাজ করত। ওর হাতে জাদু ছিল। রবি ভাই, কাস্টমার তোমার পাওভাজির খুব প্রশংসা করছিল। আরে থ্যাংক ইউ ভাই, আমাকেও একদিন পাওভাজি খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আজকেই তো হোটেল বন্ধ হওয়ার পর খাইয়ে দেবো। এখানে খেলে বস লোকেরা খুব চেঁচাচেঁচি করবে। তুমি একটা কাজ করবে, আমাদের জন্য পার্সেল করে নিয়ে আসবে। ওই দিন রবি কাজ শেষ হওয়ার পর পাওভাজি বানালো আর পার্সেলের কৌটোয় ভরে দিল। নিজের বন্ধুদের 2টো পার্সেল দিয়ে দিল আর একটা কৌটো নিজের ঘরের জন্য ভরে নিল। ওরা দুজন খুব খুশি হয় আর রবিও প্রচুর আনন্দিত হলো। ও খুশি খুশি বাড়ি ফিরে এলো। এই নাও সুধা, পাওভাজি। আরে বাহ, কি ব্যাপার, আজ আমাদের গরিবের কপালে 5 স্টার হোটেলের পাওভাজি। বাহ। প্রশংসা ফাইবার হোটেলের, এই জন্যই আমি নিজের হোটেল খুলতেই চাই। হ্যাঁ স্বামী, তোমার হোটেল খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করছি, কিন্তু এসব কি করে হবে? ঘর বা বাচ্চার দায়িত্ব আমার ওপরেই তো আছে, তাই না? হ্যাঁ, ওটা তো আছেই। তাও আমার ভরসা আছে যে তোমার হোটেল খুব তাড়াতাড়ি খুলবে। হ্যাঁ, আশার ওপর সমাজ তো চলছে। তখনই পিঙ্কি আর অর্ণব টিউশন থেকে বাড়ি ফিরে আসে। বাবা বাবা, আজ তোমার বাবা তোমার জন্য কিছু স্পেশাল এনেছে। পাওভাজি না? তুই কি করে এটা গেস করে নিলি? কারণ আমার মন চাইছিল পাওভাজি খাওয়ার। ভালো, দেখলে বাবা সব কিছু বুঝতে পারে। সুধা, সবাইকে পাওভাজি পরিবেশন করো। আজ আমার বাচ্চারা আমার হাতের ফেমাস পাওভাজি খাবে। তোমার পাওভাজি কি সত্যি ফেমাস? হ্যাঁ, এখনো হয়নি, হয়ে যাবে। চলো চলো, খিদে পেয়েছে, খাবার সময়। সবাই মিলে খুব আনন্দে রবির বানানো পাওভাজি খেতে থাকে। তুমি তো আমার থেকেও ভালো খাবার বানাও। তোমার হোটেল তো নিশ্চয়ই হবে। হ্যাঁ নিশ্চয়ই। তারপর একদিন রবি হোটেলে খাবার বানাচ্ছিল। তখন ম্যানেজার রবির কাছে আসে। বন্ধু, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন? হোটেলের লাভও কম হচ্ছে, তাই ম্যানেজার হোটেলের এমপ্লয় কম করছে। তাই এই কারণে আমরা একটাই শেফ রাখতে পারবো যে ফাস্ট ফুডের সঙ্গে সব খাবার বানিয়ে ফেলবে, আর তার অভিজ্ঞতাও থাকবে। তাই বসের ডিসিশন যে এখন আমাদের হোটেলে একটাই শেফ থাকবে, তাই এই কারণে তোমাকে কাজ থেকে বসাতে হচ্ছে। রবি চিন্তায় পড়ে যায়। ও ভাবতেই পারেনি যে ওর সঙ্গে এইরকম একটা কিছু হবে। ও বাড়ি গিয়ে সুধাকে সব কিছু বলল। তুমি চিন্তা করো না, তোমার অন্য হোটেলে কাজ হয়ে যাবে। আশা করি তাড়াতাড়ি পেয়ে যাব। রবি অনেক হোটেলে কাজের জন্য গেল, কিন্তু প্রত্যেক জায়গায় নিরাশ হতে হলো। এইরকম করে প্রায় 1 মাস হয়ে গেল। এখনো নিরাশ হয়ে গেছে। ওই দিন যখন বাড়িতে ফিরছিল, ও কাঁদতে লাগলো। কি হয়েছে? আজ নয়তো কাল তোমার কাজ ঠিক হয়ে যাবে। আমি অনেক হোটেলে চেষ্টা করলাম, কিন্তু লোকসানের দরুন কোথাও কোনো কাজ নেই। এখন আমি কি করব? কাজ নেই তো কি হয়েছে? তোমার হাতে জাদু আছে, তুমি নিজের হোটেল খুলতে পারো। কিন্তু সুধা, হোটেলে খোলার জন্য পয়সাও লাগে, ওটা কোথা থেকে আসবে? আমার গয়না আছে না? সুধা, ওতে খুব জোর 2-4 লাখ টাকা হবে। তাতেই আমরা একটা ছোট্ট ফাস্ট ফুড রেস্টুরেন্ট খুলতে পারবো। হ্যাঁ, তুমি চেষ্টা তো করো, আমার বিশ্বাস তুমি সফল হবে নিশ্চয়ই। ঠিক আছে। রবি সুধার সমস্ত গয়না বন্ধক দিয়ে দেয় আর পয়সা নিয়ে আসে। এই পয়সা দিয়ে রবি বাজারের মাঝ বরাবর ফাস্ট ফুড জয়েন্ট নামে একটা ছোট্ট হোটেল খুলে দেয়। রবির হোটেলে স্যান্ডউইচ, ফ্র্যাঙ্কি, মোমো আর রবির স্পেশাল পাওভাজিও বিক্রি হতো। বন্ধু, একটা স্যান্ডউইচ দাও, আমাকে একটা চিজ স্যান্ডউইচ। রবির হোটেল ভালোই চলছিল। বাজারের মাঝখানে হওয়ার কারণে দোকানে সব সময় ক্রেতার ভিড় লেগে থাকত। কিছু মাসের মধ্যেই রবি নিজের বউয়ের গয়না ছাড়িয়ে নেয়। এই নাও সুধা, তোমার গহনা। ভগবানের অনেক কৃপা আছে, খুব তাড়াতাড়ি তোমার হোটেল সেট হয়ে গেল।
কেনই বা হবে না, আমার হাতে জাদু আছে না। হ্যাঁ হ্যাঁ, রবি আর সুধার জীবনে সব আনন্দের সময় এসেছিল যে আবার নতুন সমস্যা চলে আসে। রবির ফাস্ট ফুড হোটেলের সামনেই একটা পাওভাজির ঠেলা গাড়ি বসতে লাগলো। পাওভাজির ঠেলাতে পাওভাজি মাত্র 50 টাকায় পাওয়া যেত। আর এটাই দেখে সকল গ্রাহক রবির হোটেল ছেড়ে ওই ঠেলা গাড়ির কাছে চলে যেত। এখন এটা আবার কি নতুন সমস্যা? যদি আমরা পাও ভাজির দাম 50 টাকার কম করে দিই, তাহলে এই হোটেলের ভাড়া আর লাভ কি করে হবে? রবির এই মনোভাব বাড়তে লাগলো। আরও কিছুদিন পর্যন্ত রবি ভাবতে লাগলো যে কি করে ওই পাওভাজির ঠেলা গাড়ির সমস্যা মেটাবে। যদি আমি মূল্য না কমাতে পারি, তাহলে আমাকে নতুন কিছু করতে হবে যাতে ক্রেতা আমার হোটেলে আসতে থাকে। কিন্তু কি করব? রবি ভাবতে লাগলো যে সে কি করতে পারে। যখন সে বাড়ি ফেরে তখনও ও ভাবতেই থাকে, সুধা, আমি কি নতুন করতে পারি? আমি বুঝলাম না। যদি আমি পাও ভাজির দাম 50-এর নিচে করি, তাহলে আমার লাভ হবে না। আর এখন তো সব ক্রেতারা ওই ঠেলাতে পাও ভাজি খাচ্ছে। তাই আমি ভাবছি যে কি না আমিও কিছু নতুন করি, এমন জিনিসটা যেটা কেউ শোনেনি। সুধা নিজের রান্নাঘরের মশলার দিকে তাকাতে থাকে। তোমার মনে আছে তোমার গ্রাম থেকে যে কালো মশলা এসেছিল? যদি এইটার ব্যবহার করো পাওভাজি বানাতে, তাহলে এটা একদম নতুন হবে। কালি পাও ভাজি? হ্যাঁ, কালো পাওভাজি। আর ব্যাস, রবি আর সুধা উপায় পেয়ে গেল। পরের দিন হোটেলের বাইরে বড় বোর্ড লেগে গেল, স্পেশাল কালো পাওভাজি। আর রবিও নিজের স্পেশাল কালো পাওভাজি বানানো চালু করে দিল। অনেক লোকেরা ওই বোর্ড পড়ছিল। তক্ষুনি একজন ইউটিউবারের নজর পড়ল তার ওপর, আর সে হোটেলের ভেতরে আসে। রবি ওকে কালো পাওভাজি পরিবেশন করে। তো বন্ধুরা, দেখুন আমাদের সামনে আছে স্পেশাল পাওভাজি, আসুন খাওয়া শুরু করি। ওই ইউটিউবার পাওভাজিটা খায়। বাহ বাহ, খুব সুন্দর। কালো পাওভাজি ভিডিও ভাইরাল হয়ে যায়, আর তার সাথে রবির ফাস্ট ফুড রেস্টুরেন্টও ফেমাস হয়ে যায়। এখন ওই ছোট্ট দোকানের বাইরে লম্বা লম্বা লাইন লাগতে শুরু করে। সুধা আর রবি আরও অন্য লোকেদের কাজে রেখে নেয়। কালো পাওভাজি এত বিখ্যাত হয় যে দূর দূরান্ত থেকে লোক কালো পাওভাজি খাওয়ার জন্য আসতে থাকে। দেখতে দেখতে রবির ফাস্ট ফুড জয়েন্ট এখন বড় হোটেলে পরিণত হয়ে যায়। অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেল। হ্যাঁ, এগুলো কিন্তু তোমার জন্যই সম্ভব হয়েছে। তোমার বুদ্ধি চমৎকার করে দিয়েছে। কালো পাওভাজিটা রবির কালো ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিল, ওর ডুবন্ত নৌকাকে পার করে দিল। অবশেষে তার হোটেল খোলার স্বপ্ন পুরো হয়ে গেল। সেখানে গ্রামের সব লোক পাওভাজি খেতে আসতো। ওহ, যা বানায় না, দারুণ। ভাই মাখনলাল, একটা জমিয়ে পাও ভাজি করে দাও তো। এক্ষুনি দিচ্ছি দাদা। বাহ বাহ ভাই, তোমার হাতে জাদু আছে। এত সুস্বাদু পাও ভাজি কি করে বানাও বলো তো? সত্যি তাই, সত্যি তাই। আহ, কি সুন্দর। সবই ভগবানের আশীর্বাদ দাদা। ঠিকই বলেছ। মাখনের খদ্দেরদের ওর তৈরি পাওভাজি খুব পছন্দের ছিল। এই পাওভাজি বানানোর জন্য মাখন রোজ সকালে উঠে বাজারে যেত, আর সব থেকে ভালো সবজি কিনত। তারপর সে দুধের ডেয়ারি গিয়ে মাখন কিনত। এই সব ভালো ভালো সামগ্রী দিয়ে তৈরি পাওভাজি খুব সুস্বাদু আর পুষ্টিকর হতো। মাখন পাওভাজি 30 টাকায় বেচত, আর সবাই খুব আনন্দ করে খেত। না, দারুণ। ও, কি সুন্দর গন্ধ। একদিন মাখনের দোকানের পাশে একটা বড়া পাওয়ের দোকান খুলল। মাখনদা, তোমার পাও ভাজি সত্যিই খুব ভালো। সবই ভগবানের আশীর্বাদ ভাই। ঠিকই বলে। মাঝে মাঝে মাখন আর গিরিধারী গল্প করত। একদিন, দাদা,
তুমি ওই রাতের বাজারে খোঁজ জানো, যেখানে সবজি খুব সস্তায় পাওয়া যায়? তাই? চলো দাদা, একবার গিয়ে দেখবে। রাতের বাজার? সেই সবজিগুলো দিনে বিক্রি হয় না, সেইগুলো রাতে সস্তায় বিক্রি হয়। কিন্তু সেগুলো কি অতটা ভালো হবে? ভালো খারাপ দিয়ে আমাদের কি? এতে আমাদের ভালো লাভ হবে দাদা। তাছাড়া যারা খাবে তাদের কাছে স্বাদের কোনো তফাৎ হবে না। তা হবে হয়তো। চলো আজকে রাতেই যাওয়া যাক। গিরিধারী আর মাখন রাতের সবজি বাজারে গেল। সেখানে মাখন অর্ধেক দামে সবজি কিনল। এখানে তো অর্ধেক দামে পাওয়া গেল। দেখেছো, আমার কথা তো বিশ্বাস হয়নি। এইবার দেখবে কত টাকা লাভ হয়। পরের দিন মাখন ওই সবজি দিয়ে পাওভাজি বানালো। বাহ দাদা, দারুণ দারুণ। মাখন মনে মনে খুব খুশি হলো। ওর খদ্দেররা কোনো তফাতই বুঝতে পারল না। মাখন বেশি লাভের জন্য ওই সবজি রোজ কিনতে লাগলো, পাওভাজি বিক্রি করতে থাকলো। কিন্তু ওর এই খুশির মেয়াদ বেশি দিন হলো না। একদিন এক মহিলা কাঁদতে কাঁদতে মাখনের দোকানে এলো। তোমার জন্য আমার স্বামী হাসপাতালে ভর্তি। আমি কি করলাম? তোমার জন্য। তোমার ওই দোকান থেকে আমার স্বামী রোজ পাওভাজি খেত। তো ওনার ফুড পয়জনিং হয়েছে। ডাক্তার বলেছে সেটা তোমার ওই পাওভাজি খেয়েই হয়েছে। না না বোন, সেটা তোমার ভুল হচ্ছে। আর সেটা শুনেই ওর খদ্দেররা পাওভাজির থালা নামিয়ে রাখে। এই বাবা! আরে আরে আমার কথা শোনো, এটা হতে পারে না। মাখন বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো খদ্দেরই ওর কোনো কথা শুনছে না। সবাই একে একে চলে গেল। তারপর থেকে গ্রামের কোনো লোক মাখনের পাওভাজি খেত না। কেন অন্য লোকের বুদ্ধি শুনতে গেলাম? এই গল্পটি বলিরামপুরের। পুরো গ্রামে একটাই মুদির দোকান ছিল, বাবলু গুপ্তার। এখানে চাল, ডাল, নুন, তেল সবকিছুই পাওয়া যেত। ও ভাই বাবলু, আমায় 20 টাকা কিলো চাল দাও তো। কি দিদি, 20 টাকা কিলোর চাল কি কোনো চাল হলো? একটু ভালো চাল খাও। ওই দেখো 25 টাকা কিলো, কত ভালো চাল। না গো ভাই, এখন তো বাজার করছি। এত টাকার চাল কিনে নিলে চালাবো কি করে বলো? তুমি আমাকে ওই 20 টাকার চালটাই দাও। আচ্ছা ঠিক আছে। বাবলু ওই খরিদ্দারকে 20 টাকা কিলো চাল দিয়ে দিল। গ্রামের লোকেদের কথা চিন্তা করে বাবলু এবার কম দামের চাল কিনতে গেল। বাবলু একটা হোলসেলারের দোকানে গেল। ও দাদা, কিছু কম দামি চাল দাও। ওই দামি চাল তো কেউ নিচ্ছেই না গো। ভালো জিনিসের দাম তো ভালোই হবে, তাই না? তুমি একটা কাজ করো, দামি চাল যখন দোকানে রাখতে চাইছো না, বেশ ভালো কথা, ওই কম দামি চালই রাখো। তোমার কথাই ঠিক। ঠিক আছে, তুমি আমাকে ওই 15 টাকা কেজি চালই 2 বস্তা দিয়ে দাও। ওই হোলসেলার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ওই হোলসেলারের কাছেই কাজ করত একটা ছেলে বাবলুর কাছে এলো। দাদা, আপনার কম দামি চাল চাই তো? হ্যাঁ। তো আপনি একটা কাজ করুন, পিছনের 2টো গলির পরে একটা বড় গোডাউন আছে, ওইখানে যান। ওইখানে 10 টাকা কিলোর চাল আপনি পাবেন। 10 টাকা? হ্যাঁ। দাদা, আপনি এক্ষুনি বস্তা বার করবেন না। আমি আসছি, এক্ষুনি আসছি। আরে 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 কোথায় যাচ্ছ? আরে বাবা, এও চলে গেল। ততক্ষণে বাবলু বেরিয়ে গেছে। বাবলু ওই লোকটার বলা রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় গোডাউন দেখতে পেল, যার বাইরে একটা লোক বসেছিল। মনে হচ্ছে এই সেই গোডাউন। কি চাই ভাই? চাল চাই। কত করে আছে?
এখানে 8 টাকারও চাল আছে, 10 টাকারও চাল আছে, আর 12 টাকারও চাল আছে। বাবা, আপনি আমাকে ওই 8 টাকা আর 10 টাকার চাল 2 বস্তা করে দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে। লোকটা বাবলুকে চালের বস্তা দিয়ে দিল। বাবলু চালের বস্তা নিয়ে দোকানে এলো, আর দোকানের ঠিক সামনে ওই বস্তাগুলোকে রেখে দিল। চাল 15 টাকা কিলো আর চাল 17 টাকা কিলো বলে বেচতে শুরু করলো। দাম দেখে এক মহিলা ওখানে এলো। বাবলু ভাই, আজ চাল এত সস্তা কি করে গো? আরে বাবা, এই গ্রামের লোক তো সস্তা চালই খুঁজছিল, তাই তো নিয়ে এসেছি। দেখুন কত ভালো চাল, আর দামও সস্তা। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে ওই 15 টাকা কিলোর চালটা 10 কিলো দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। বাবলু ওই 10 কিলো চাল মেপে মহিলাকে দিয়ে দেয়। মহিলার মুখ থেকে সস্তা চালের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ল, এবং দলে দলে লোক বাবলুর দোকানে চাল কিনতে আসতে লাগলো। ও ভাই, 10 কিলো চাল দাও তো। আমাকে ভাই 15 কিলো দিও। সন্ধ্যের মধ্যে বাবলুর সব চাল শেষ হয়ে গেল। এই না হলো কথা, একদিনে এত লাভ। কাল গিয়ে আরো চাল কিনে আনবো। পরের দিন বাবলু আরো চাল কিনে আনলো আর দোকানে বিক্রি করতে লাগলো। আজ ভিড় একটু কম ছিল, কিন্তু তাও বাবলুর ব্যবসা কিন্তু ভালো হয়েছিল। বাবলু খুব খুশি ছিল। এই ঘটনার ঠিক 2 সপ্তাহ পর হঠাৎ গ্রামের লোক অসুস্থ হয়ে পড়ল। হায় হায়, আমার স্বামীর এই কি হলো, এই কি হলো আমার স্বামী? হ্যাঁ, আমার খুব পেটে ব্যথা। আমারও পেটে। গ্রামের সরকারি হাসপাতালে রোগীদের ভিড় জমতে থাকলো। সবাই পেট ব্যথায় কাতর হয়ে পড়ল। কি খেয়েছিলে কি তোমরা যে গ্রাম শুদ্ধ অসুস্থ হয়ে পড়লে? নার্স, একটা কাজ করো তো, ফুড ডিপার্টমেন্টকে একটু ইনফর্ম করো। ফুড ডিপার্টমেন্টের অফিসার ডক্টর সিমিলে। কি খেয়েছে এরা? ঠিক বুঝতে পারছি না অফিসার, কিন্তু মনে হচ্ছে এরা কোনো বাজে চাল খেয়েছে। ওই প্লাস্টিক চাল টাইপের কিছু। প্লাস্টিক চাল? হ্যাঁ। যেহেতু গ্রামে ওই একটাই মুদির দোকান ছিল, তাই তারা সোজা ওখানে পৌঁছালো। ওরা চালের স্যাম্পেল তুলল। ওখানে দাঁড়িয়েই চালের স্যাম্পেল টেস্ট টিউব কেমিক্যালের মধ্যে ফেলে, আর সঙ্গে সঙ্গে কেমিক্যালের রং লাল হয়ে যায়। প্লাস্টিক চাল বিক্রি করো, ধরো ওকে, ধরো। স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। কোথা থেকে কিনেছে এই চাল? আমি বলছি। বাবলু অফিসারকে ওই গোডাউনে নিয়ে গেল। যে লোক ওই গোডাউনে কাজ করত, পুলিশ তাকে ধরল আর বাবলুকেও গ্রেপ্তার করলো। এইভাবে প্লাস্টিক চাল বিক্রির সমস্ত গ্যাংয়ের পর্দা ফাঁস হয়ে গেল। কিন্তু এই ঘটনায় গ্রামবাসীরা অনেক দিন ধরে দুর্ভোগ সহ্য করেছিল। একটা মন্দিরের বাইরে একজন ভিখিরি বসে লোকেদের কাছে ভিক্ষে চাইত। ও খুব ক্ষুধার্ত ছিল আর অনেকক্ষণ ধরে ওখানেই বসেছিল, কিন্তু ওকে কেউ ভিক্ষে দিচ্ছিল না। ঈশ্বরের নামে কিছু দিয়ে দাও, 2 দিন ধরে কিচ্ছু খাইনি বাবু, ঈশ্বরের নামে কিছু দিয়ে দাও দাদা, দিয়ে দাও। ততক্ষণে ওখানে একটা বড় গাড়ি থেকে নেমে আসলো 2জন লোক। ওরা দুজনই বন্ধু ছিল। ওদের নাম ছিল আলোক আর অক্ষত। আলোক একজন খুব বড় কোম্পানির মালিক ছিলেন, আর অক্ষত ওর পার্টনার ছিল। অলোক, তুমি এই সময় আমাকে মন্দিরে কেন নিয়ে এসেছো? কিছুক্ষণ পরই তো আমাদের মিটিংটা রয়েছে। কেন জানি না মনে হলো ঈশ্বরের দর্শন করেই আমরা বেরোবো না হয়। আলোক আর অক্ষত সিঁড়ি চাপা শুরু করলো। ওই ভিখিরি এসে ওদের পা ধরে নিল। অক্ষত ভয় পেয়ে গেল আর ওর থেকে দূরে পালাতে লাগলো। আলোক এই সব কিছু দেখছিল। সাহেব, কিছু খাবার দিয়ে দাও সাহেব, কিছু একটু দাও না সাহেব, আমার খুব খিদে পেয়েছে সাহেব, 2 দিন হয়ে গেছে আমি কিচ্ছু খাইনি সাহেব, কিছু দিয়ে দাও সাহেব। আর এটা কি করছিস? আমার পা ছাড় বলছি, আমার জামা কাপড় নোংরা করে দিলি। যা এখান থেকে, যা অন্য কোথাও গিয়ে ভিক্ষা চা। আরে দাঁড়া দাঁড়া, এতবার করে যখন বলছে তাহলে কিছু দিয়ে দে না। আরে আলোক, তুমি জানো না এদের হাত পা সবকিছু একদম ঠিকঠাক রয়েছে, তবুও এদের ফ্রিতে খাওয়ার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এইসব তো ওদের কাছে একটা ব্যবসা। তুমি দাঁড়াও, আমি দেখছি। আলোক গিয়ে ভিখিরিকে বসিয়ে দিল আর ওকে খাবার এনে দিল।
খিদে পেটে ভিখিরি সমস্ত খাবার খেয়ে নিল। তারপর আলোক ওকে জিজ্ঞাসা করেন, এই শোনো, তোমার এরকম রাস্তায় ভিক্ষা করতে ভালো লাগে? হ্যাঁ, তোমার হাত পা সবকিছুই তো একদম ঠিক আছে, তাই তুমি তো যে কোনো ধরনের কাজও করতে পারো। হ্যাঁ বাবু, আগে আমার কাছে সিঙ্গারার দোকান ছিল, আর তা দিয়েই আমি আমার সংসার চালিয়ে নিতাম। আমার স্ত্রীও আমার সঙ্গেই থাকতো, কিন্তু সময়ের সাথে সাথে এমন সব ঘটনা ঘটলো, ওর একটা ভয়ঙ্কর অসুখ হলো, আর আমার সমস্ত টাকা পয়সা আর ওই দোকানটাও ওর চিকিৎসায় চলে গেল। কিন্তু ওকে বাঁচাতে পারলাম না। এখন তো আমি ওর কথা মনে করে করে পাগলের মতন ঘুরে বেড়াই, আর আমার কাছে কোনো টাকা পয়সাও নেই যে আমি আবার একটা নতুন করে ব্যবসা করব। ভিখিরির কাহিনী শুনে আলোকের চোখে জল চলে আসে। ও ওর সাহায্য করতে চায়, তাই ও বলে, তোমার সাথে খুব অন্যায় হয়েছে, আমি তোমার উপকার করতে চাই। তুমি যে ব্যবসা করতে চাও তাতে তোমার কত টাকা খরচ হবে আমায় বলো। ঈশ্বর আপনার মঙ্গল করুক বাবু, আপনার মতন ভালো মানুষ আমি আমার জীবনেই প্রথমবার দেখলাম। আমি একটা খাবার স্টল খুলতে চাই বাবু। ঠিক আছে, তা কি বানাবে তুমি? এই শহরে তো অনেক দোকান রয়েছে, তুমি বরং ওদের মধ্যে থেকে আলাদা কিছু বানাও। আমি তোমায় টাকা দেব, যখন তোমার দোকান ভালোভাবে চলতে শুরু করবে তখন তুমি আমায় টাকা ফেরত দিও। আমি মিশাল পাওয়ের একটা দোকান করতে চাইছি। আমার স্ত্রীও মিশাল পাও খেতে খুব ভালোবাসত, আর আমি মিশাল পাও সত্যিই খুব ভালো বানাই। ঠিক আছে, তুমি এসো আমার সাথে। আলোক আর অক্ষত ওই ভিখারিকে নিজের গাড়িতে বসে নিয়ে এলো, আর তার জন্য একটা ঠেলা আর সমস্ত জিনিসপত্র কেনে। তারপর একটা ঠেলার নাম রাখা হয় দমদার মটকা মিশাল পাও, আর ওখানে ও কাজ শুরু করে। ও নিজের ঠেলা আলোক আর অক্ষতের অফিসের নিচেই লাগাতো। আসুন 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 আর খেয়ে যান মহারাষ্ট্রের স্পেশাল মটকা মিশাল পাও। একবার খেলে বারবার খেতে চাইবেন। আসুন আসুন। মটকা মিশাল পাও ওখানকার লোকেদের জন্য একটা নতুন ডিশ ছিল, সেই কারণে ওই ভিখিরির ঠেলাতে ভালোই ভিড় জমা হতো। অনেকজন লোক আসতো আর ওর মিশাল পাও খুব আনন্দ ভরে খেত। আলোক আর অক্ষতের অফিসের সব লোকেরা ওখানেই এসে মিশাল পাও খেত। সব লোকেদের মধ্যে তার মটকা মিশাল পাওয়ের প্রশংসা হতো। আরে ভাই, নিচে যে ওই লোকটা বসে না, ওর কাছ থেকে তুই কিছু খেয়েছিস? আমি আজ পর্যন্ত এমন জিনিস খাইনি যা খেয়েছি আমি। হ্যাঁ দাদা, ওটা হলো মহারাষ্ট্রের ফেমাস ডিশ। আমার খুব ভালো লেগেছে। আমি তো আমার পরিবারের লোকেদের জন্য প্যাক করে নিয়ে গিয়েছিলাম, আর আমি যখন মহারাষ্ট্রে থাকতাম না তখন ওই জিনিসটা ওখানে পাওয়া যেত। আহ, পুরনো স্মৃতি আবার মনে পড়ে গেল। একদিন বিদেশ থেকে একজন অনেক বড় ক্লায়েন্ট আলোকের অফিসে এলেন। ওর নাম ছিল সিদ্ধার্থ, আর ও আলোকের বন্ধুই ছিল। ও যখন গাড়ি থেকে নিচে নামলো তখন ও ভিখারির ঠেলা দেখতে পেল। ওই ছোট্ট ঠেলাকে দেখে অবাক হয়ে যায় যে এত বড় অফিসের সামনেই এরকম ঠেলা কি করে লাগতে পারে, আর তার উপরে এত বড় অফিসে চাকরি করার সব লোকেরা এই ঠেলায় এসে খাবার খায়। ও তারপর গিয়ে আলোককে জিজ্ঞাসা করে, আলোক, তোমাদের অফিসের এত বড় বড় অফিসাররা এই সামান্য একটা দোকানে কেন খাবার খাচ্ছে? আর তোমার অফিসের সামনে ওকে কি জন্য দাঁড়াতে দিয়েছো? আমি যদি হতাম তাহলে ওকে আগে এখান থেকে সরিয়ে দিতাম, বুঝেছো? পুরো অফিসের জায়গাটা নষ্ট করে দিয়েছে। আর কিরম একটা নাম রেখেছে, দমদার মিশাল পাওয়াওয়ালা। তোমার অফিসের লোকেরা মিশাল পাও কি করে খেতে পারে? সিদ্ধার্থ, আমি ওকে বলেছি অফিসের সামনে দোকানটা খুলতে, বুঝেছিস? ওর মটকা মিশাল পাও না দারুণ খেতে। ওর ঠেলাগাড়ি থেকে তোর কি সমস্যা হচ্ছে? আলোক, তুই ভেবে দেখ, তোমার অফিসের রেপুটেশন খারাপ হয়ে যাবে। বাইরে থেকে কেউ আসবে আর ওই ঠেলাওয়ালাকে দেখলে কি ভাববে বলো তো? তুমি একবার ওর মিশাল পাও খেয়ে তো দেখো, তারপর তুমি এই সব কিছু ভুলে যাবে। না, আমি এইসব আনহাইজেনিক জিনিস খাই না। কি জানি কি সব জিনিস দিয়ে তৈরি করেছে। আরে এইসব জিনিস নিয়ে তুমি একদম ভেবো না। ও যা কিছু ব্যবহার করে সেগুলো খুবই পরিষ্কার রাখে, আর ও সব কিছু একেবারে চকচকে করে রাখে। আলোক নিজের অফিস বয়কে ডেকে 1 প্লেট মটকা মিশাল পাও আনালো আর সিদ্ধার্থকে খাওয়ালো। সিদ্ধার্থ আগে তো খেতে বারণ করে দেয়, কিন্তু তারপর ওর গন্ধে ওর লোভ লেগে যায়। কেমন লাগলো সিদ্ধার্থ? এটা হলো মহারাষ্ট্রের স্পেশাল ডিশ। আমি যখন এটা প্রথমবার খেয়েছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে আমি আজ অব্দি এমন কোনো জিনিস খাইনি। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছ। এই মটকা মিশাল পাও তো দারুণ খেতে দেখছি। আমিও এই ধরনের জিনিস প্রথমবারই খেলাম। তাই ঠেলাগাড়িটা তোমার অফিসের সামনেই কেন খুলেছে বলো তো? আলোক সিদ্ধার্থকে মিশাল পাওয়ের কাহিনী শোনায়। সিদ্ধার্থের আলোকের এই কাহিনী খুব ভালো লাগে। আলোক,
তুমি এটা খুব অন্যায় করেছো। আমি আবার কি করলাম? আরে তুমি এখনো এই মিসাল পাওকে ঠেলা গাড়ির মধ্যে বিক্রি করছো। আরে এটা একটা বিশাল বড় বিজনেস অপরচুনিটি হতে পারে। এই শহরের লোকেদের কাছে এটা একদম নতুন ডিশ। আমরা দুজন মিলে এই ডিশটাকে পুরো শহরে ফেমাস করে দেব। চলো তো আমরা ওর সাথে গিয়ে কথা বলি, চলো দেখি ও আমাদের মতে রাজি হয় কিনা। সিদ্ধার্থ আর আলোক গিয়ে ওই লোকটাকে সব কথা বলে আর ওকে বলে যে ওকে নিজের রেসিপি শেয়ার করতে হবে। এই কথা শুনে ও খুব খুশি হলো যে ওর বানানো মিসাল পাও সবার খুব পছন্দ হচ্ছে। তারপর আস্তে আস্তে আলোক ওর ফ্র্যাঞ্চাইজি খুলল আর তার মালিক ওই গরিব লোকটাকে বানিয়ে দেয়। তার ফ্র্যাঞ্চাইজি খুব ভালোই চলছিল আর পুরো শহরে দমদার মটকা মিসাল পাও খুব প্রসিদ্ধ হয়ে ওঠে আর অনেক দোকান খোলে আর পুরো শহরে মটকা মিসাল পাও ফেমাস হয়ে যায়।